জেলায় জেলায় ট্যাবের টাকা চুরি, জামতারার ধাঁচেই অ্যাকাউন্ট ভাড়া নিয়ে ট্যাবের টাকা গায়েব। কলকাতা পুলিশের 6টি থানায় 60 পড়ুয়া ট্যাবের টাকার দুর্নীতির অভিযোগ। ইতিমধ্যেই সেই অভিযোগ দায়ের হয়েছে। চোপড়া থেকে দুজনকে গ্রেফতার কলকাতা পুলিশের। ধৃতদের 3 দিনে ট্রানজিট রিমান্ড। চোপড়া থেকে গ্রেফতার করা হয়েছে দুজনকে। দেখুন যে আপডেট আপনাদের সামনে রাখছি, সুপার এক্সক্লুসিভ তথ্য আপনাদের সামনে। কমিশনের ভিত্তিতে এই অ্যাকাউন্টগুলো ব্যবহার করা হতো, ভাড়া নেওয়া হতো, এমনটাই জানা যাচ্ছে কলকাতা পুলিশ সূত্রে। আর ঠিক কি আপডেট পাচ্ছি তাই আপনাদের সামনে জানাচ্ছি আমরা। জেলায় জেলায় ট্যাবের টাকা চুরি, ট্যাব কেলেঙ্কারিতে ইতিমধ্যেই ধরপাকড় শুরু হয়ে গিয়েছে। চোপড়া থেকে দুজনকে গ্রেফতার কলকাতা পুলিশের। জামতারা ধাঁচেই এখন ভাড়া নিয়ে টাকা গায়েব। কমিশনের ভিত্তিতে এদের অ্যাকাউন্ট ব্যবহার করা হতো, এমনটাই কলকাতা পুলিশ সূত্রে আমরা তথ্য পাচ্ছি। সে এক্সক্লুসিভ তথ্য আপনাদের সামনে রাখছি, সুপার এক্সক্লুসিভ তথ্য এই মুহূর্তে। কারণ বিভিন্ন জায়গা থেকে যে খবর আমরা পাচ্ছি যে বিভিন্ন জায়গায় ট্যাবের টাকা চুরি করা হচ্ছে, একজনের টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে। কিভাবে এটা হচ্ছে? জামতারা গ্যাংয়ে যেভাবে কাজ করতো ঠিক সেভাবেই এখানে ট্যাবের টাকা গায়েব। কলকাতা পুলিশ সূত্র ঠিক কি কি ইনফরমেশন আমরা পাচ্ছি আপনাদেরকে জানাবো। পিয়ালি মিত্র রয়েছেন আমাদের সঙ্গে, টেলিফোনের প্রতিনিধি। পিয়ালি, কলকাতা পুলিশ সূত্রে কি আপডেট পাচ্ছ? কারণ যেখানে বলা হচ্ছে যে কমিশনের ভিত্তিতেই এই অ্যাকাউন্টগুলো ভাড়া নেওয়া হতো। একেবারেই দেখো, যেটা তথ্য তুমি জানো যে গতকাল পর্যন্ত কলকাতা পুলিশ থানা এলাকাতে 3টে থানাতে অভিযোগ দায়ের হয়েছিল, সরসোনা, কসবা এবং যাদবপুর। সেই সরসোনা থানার মামলার সূত্র ধরেই উত্তর দিনাজপুরে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের একটি টিম যায়, সেখান থেকে দুজনকে গ্রেপ্তার করে। কলকাতা পুলিশ এলাকাতে আরো 3টে থানাতে অভিযোগ দায়ের হয়েছে এবং 6টা থানা মিলিয়ে এখনো পর্যন্ত 60 জন পড়ুয়ার টাকা অন্য অ্যাকাউন্টে, যাদের ট্যাবের টাকা পাওয়ার কথা ছিল সেই টাকা অন্য অ্যাকাউন্টে গিয়েছে বলে জানা যাচ্ছে। যে দুজনকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে এবং সেই গ্রেপ্তার করার পর যে তথ্য সামনে আসছে সেটা কিন্তু অনেকটা জামতারা গ্যাং বা বিভিন্ন যে সাইবার প্রতারণা হয় আমরা দেখেছি, তারা যে ধাঁচে অন্যর অ্যাকাউন্ট ভাড়া নিয়ে যেভাবে টাকা, দুর্নীতির টাকা বা স্ক্যামের টাকা সরায়, ঠিক সেই ঘটনা কিন্তু এক্ষেত্রেও ঘটেছে। কিভাবে? তদন্তকারী অফিসারদের সূত্র থেকে আমরা যেটা জানতে পারছি, যে দুজনকে চোপড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে কলকাতা পুলিশ সরসোনা থানার মামলাতে, যে দুজনকে গ্রেপ্তার করেছে তাদের অ্যাকাউন্টগুলোতে 10,000 টাকা করে জমা পড়েছিল। তুমি জানো যে ট্যাবের যে টাকা সেগুলো ক্লাস 11 স্টুডেন্টদের দেওয়া হয়, সেই 10,000 টাকা করে তাদের অ্যাকাউন্টে জমা পড়ে। এবং এই যে তাদের অ্যাকাউন্টে টাকাগুলো জমা পড়ছে, তার বিনিময়ে এই যারা ভাড়া দিয়েছিলেন তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো, তার বিনিময়ে তারা 300 টাকা করে ভাড়া পেয়েছিলেন। অর্থাৎ অন্যদের ব্যাংকের অ্যাকাউন্টগুলোকে ভাড়া করে নিয়েই কিন্তু এই জালিয়াত বা প্রতারকরা তারা কিন্তু এই অন্যদের অ্যাকাউন্ট ভাড়া করে এই ট্যাবের টাকাগুলো অন্য অ্যাকাউন্টে সরাতো। এখন যেটা গুরুত্বপূর্ণ, এই যে অন্যদের অ্যাকাউন্ট ভাড়া নেওয়া হতো, 300 টাকার বিনিময়ে এই অ্যাকাউন্টগুলো ভাড়া নেওয়া হতো। এই যে যাদের অ্যাকাউন্টগুলো ভাড়া নেওয়া হতো তারা কারা? তারা কি কোনো অন্য স্কুলের পড়ুয়া নাকি, সেই বিষয়ে কি জানা যাচ্ছে? না দেখো, তারা যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, কলকাতা পুলিশ আজকে গ্রেপ্তার করেছে, তারা উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা এবং তাদের অ্যাকাউন্ট যিনি ভাড়া করেছিলেন তাকেও কিন্তু কলকাতা পুলিশ ইতিমধ্যে চিহ্নিত করেছে। তিনি হচ্ছে উত্তর দিনাজপুরেরই বাসিন্দা এবং ইতিমধ্যে তার খোঁজ শুরু হয়েছে। ফলে বিভিন্ন সাধারণ মানুষ যাদেরকে বিভিন্ন প্রলোভন দেখে বা কিভাবে এই অ্যাকাউন্টগুলোকে ভাড়া নেওয়া হতো সেইগুলো তাদেরকে জেরা করে জানানো হবে যে যখন ভাড়া নেওয়া হচ্ছে তাদেরকে কি বলা হয়েছিল, যে অ্যাকাউন্টে টাকা ঢুকছে এবং 10,000 টাকা ঢুকলো, তার বিনিময়ে 300 টাকা দেওয়া হলে বাকি টাকা কিন্তু অভিযুক্তরা তারা উইথড্র করে নিল। এখন যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই যে বিভিন্ন, তুমি জানো যে কলকাতা পুলিশের এলাকায় 6টা থানায় 60 জন পড়ুয়ার এখনো পর্যন্ত ট্যাবের টাকা গায়েব হচ্ছে। রাজ্য পুলিশ এলাকায় 56টা মামলা দায়ের হয়েছে, রাজ্য পুলিশ 8 জনকে গ্রেপ্তার করেছে, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে যাদের অ্যাকাউন্টে টাকা গিয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। এখন কলকাতা পুলিশ যেটা জানার চেষ্টা করছে, বিভিন্ন জায়গায় তো লিস্ট যেত, কখনো স্কুলের তরফ থেকে লিস্ট যেত, কখনো ডিআই অফিস থেকে লিস্ট যেত, এবং যে ছাত্রদের যে অ্যাকাউন্ট নাম্বার, পাসওয়ার্ড, এইগুলো যে এই তথ্যগুলো কোথা থেকে ফাঁস হলো সেইটাকে জানার জন্য কলকাতা পুলিশের তরফ থেকে তারা কিন্তু যে ফরেন্সিক অডিট সেটা করানোর সিদ্ধান্ত নিয়েছে। ফরেন্সিক অডিট করা হলে যেটা বোঝা যাবে যে কোথা থেকে এই তথ্যগুলো ফাঁস হয়েছে এবং তার পাশাপাশি কে বা কারা এই অ্যাকাউন্টগুলো ভাড়া নিয়েছিল। ইতিমধ্যে একজনকে চিহ্নিত করা হয়েছে, তারপরে পুলিশ তল্লাশি শুরু করেছে। পিয়ালি, ধন্যবাদ। যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে যে অন্যের অ্যাকাউন্ট ভাড়া নিয়ে এভাবে ট্যাবের টাকা চুরি করা হতো এবং জামতারা গ্যাংয়ের
ধাঁচে কলকাতা পুলিশ সূত্রে এই তথ্যই আমরা পাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ দা, এই যে তথ্য, চাঞ্চল্যকর তথ্য আমরা পাচ্ছি, অন্যের অ্যাকাউন্ট 300 টাকায় ভাড়া নেওয়া হচ্ছে এবং সেইভাবেই ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে চলে যাচ্ছে। তাহলে কিভাবে ছাত্ররা বা পড়ুয়ারা নিজেদের এই অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবেন, কিভাবে মোকাবিলা করা সম্ভব? দেখুন, যদি ওয়েবসাইট হ্যাক হয়ে থাকে তাহলে ছাত্রদের বেসিক্যালি কিছু করার নেই, এবং তার থেকে বড় কথা হচ্ছে শুধু টাকা চুরি তা নয়, ছাত্ররা যে সমস্ত ইনফরমেশন গুলো আপলোড করেছে সেখানে আধার কার্ড হতে পারে, আমার ইমেল আইডি, তার অ্যাড্রেস, তার যাবতীয় মার্কশিট বা যা কিছু হোক না কেন, সেগুলো সবই কিন্তু চুরি হয়ে গেছে। এবং সেগুলো কালকে যেটা আমি বলছিলাম যে ডার্ক ওয়েব, ডিপ ওয়েবেও কিন্তু বিক্রি হওয়ার সম্ভাবনা আছে, এবং ধাপে ধাপে দেখা যাবে যে আরো ভয়ঙ্কর পরিণতির দিকে এগোচ্ছে। সুতরাং এটা ছাত্রদের বা আমাদের কিছুই করার নেই। এটা আমার মনে হয় যারা বানিয়েছেন ওয়েবসাইটটা তাদেরকে দায়িত্ব নেওয়া উচিত এবং এটাকে অডিট করা উচিত। অডিটে যদি কোনো গন্ডগোল পাওয়া যায় সেটাকে ঠিক করা উচিত। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে যে ডেটাবেসটা আমার যখন এন্ট্রি হয়, মানে ডেটা এন্ট্রি, তখন কিন্তু ডেটাবেসে একটা টাইম স্ট্যাম্প পড়ে, ডেট আর টাইম স্ট্যাম্প। তো ওইখানে যদি দেখা যায় যে আমার যে ডেটাটা এন্ট্রি হচ্ছে যেগুলো ঠিক ডেটা আর যেটা ভুল ডেটা, সেটা যদি একই ডেট অ্যান্ড টাইম স্ট্যাম্প থাকে তাহলে আমি কিন্তু বলবো ডেটা এন্ট্রি টাইমেই কোনো রকম কারচুপি হয়ে যায়। আর যদি দেখা যায় যে ডেটা এন্ট্রি যেগুলো ঠিক ডেটা তার যা টাইম আর যেগুলো সমস্ত ভুল ডেটা তার টাইমটা অনেক ডিফারেন্ট, মানে নতুন, তাহলে বলতে হবে যে ডেটা এন্ট্রি ঠিক হয়েছিল কিন্তু সাইটটা তারপরে হ্যাক হয়ে চেঞ্জ হয়েছে। সুতরাং এই ডেট অ্যান্ড টাইম স্ট্যাম্পটা দেখা এবং একটা সার্ভারের তো লক থাকে, সেই লক থেকে যে কোন টাইমের ওখানে অ্যাটেম্প হয়েছে, কোন আইপি থেকে অ্যাটেম্প হয়েছে, এইগুলো দেখলে ধরা পড়ে যাবে যে কারা করেছে। ছাত্র বা বাবা মার এখানে কিছুই করতে পারবে না, এটা পুরোপুরি যারা বানিয়েছেন সিস্টেমটা তাদেরকে ঠিক করতে হবে। ধন্যবাদ। আমরা কথা বললাম সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্তের সঙ্গে। ট্যাব জালিয়াতিতে পরপর ধরপাকড়, বেশ কয়েকজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। মালদা উত্তর দিনাজপুরে 10 জন যাদের ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। মালদার বৈষ্ণবনগর থেকে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি। মালদা থেকে রণজয় সিংহ রয়েছেন এবং হাওড়া থেকে দেবব্রত ঘোষ রয়েছে। আমি শুরুতেই রণজয়ের কাছে যাব। রণজয়, মালদা থেকে যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে সেই 4 জন, তাদের কি পরিচয়, তারা কিভাবে এই জালিয়াতিটা করত, পুলিশ সূত্রে ঠিক কি জানা যাচ্ছে? পায়েল, প্রথমে বলে রাখি, পূর্ব বর্ধমানের যে পুলিশি অভিযান তাতেই কিন্তু এই ধরপাকড় শুরু হয় এবং এই ধরপাকড়ে এখনো পর্যন্ত গত 2 দিন পূর্ব বর্ধমানের পুলিশ প্রশাসন যে তদন্ত করেছে এবং সেই তদন্তে মূলত ইতিমধ্যে 5 জনকে গ্রেপ্তার করেছে। এই 5 জনের মধ্যে বেশিরভাগই হচ্ছে যুবক, তাদের বয়স 20 থেকে 25-এর মধ্যে। এবং তার মধ্যে যদি দেখা যায় এই গতকালকে যে 4 জন গ্রেপ্তার হয়েছে তার মধ্যে একজন হচ্ছেন ওই এলাকায় বৈষ্ণবনগর থানা এলাকার একটি স্কুলের ডাটা এন্ট্রি অপারেটর, যিনি চুক্তি ভিত্তিতে ওখানে কাজ করতেন, রকি শেখ। এবং পাশাপাশি যদি দেখা যায় বাকি যারা রয়েছেন তারা কিন্তু সাইবার ক্যাফে চালাতেন এবং পুরো এই ডাটা এন্ট্রি যিনি করতেন এই রকি শেখ, তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে। মূলত অনুমান করা হচ্ছে এই রকি শেখের মাধ্যমে এই যে পোর্টাল, যে পোর্টালের মাধ্যমে ছাত্রদের ট্যাবের টাকা আদায়ের জন্য যে আপলোড করা হতো এবং তাদের নথি আপলোড করা হতো, সেই নথিগুলি গায়েব হয়েছে এবং এই চক্রের মাধ্যমেই কিন্তু ঘটেছে পুরো ঘটনা। এবং এই সাইবার ক্যাফে, যে সাইবার ক্যাফেগুলো বৈষ্ণবনগর থানা এলাকায় রয়েছে, সেই এলাকার যারা মালিক, যারাই কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে। মূলত প্রত্যেকে উচ্চশিক্ষিত, কম্পিউটার জানা এই যুবক, তারা প্রত্যেকে উচ্চ মাধ্যমিক পাস। বেশ কিছু পড়ুয়া রয়েছে যারা কম্পিউটারে কিন্তু মাস্টার ডিগ্রি করেছে। ফলে পুরো বিষয়টি কিন্তু এই ঘটনার সঙ্গে যারা জড়িয়েছে তারা কিন্তু এই চক্রের একজন করে পান্ডা এবং পুরো গেম প্ল্যান কিন্তু এই জেলায় বসে হয়নি, এমনটাই মনে করা হচ্ছে। জেলা পুলিশের যে টিম রয়েছেন যারা এই ঘটনার তদন্ত করছে, এখনো পর্যন্ত মালদা জেলার মূলত মালদা জেলার 3টি ব্লকের এই ছবি ধরা পড়েছে। তাতে প্রায় 150 জনের মতন পড়ুয়া, তাদের টাকা, ট্যাবের টাকা গায়েব হয়েছে। এবং এই চক্রের যখন হুদিস করতে গেছে পুলিশ, তখন দেখা গেছে যে জামশেদপুর, মূলত ঝাড়খণ্ড রাজ্য, সেই রাজ্যের এর সঙ্গে জড়িয়ে রয়েছে। ফলে এই যে পুরো কেলেঙ্কারি, তার
মাথা কিন্তু রয়েছে বা তার কিংপিং রয়েছে পুলিশ কর্তারা মনে করছেন ঝাড়খণ্ড রাজ্যে, এবং যার গন্তব্য হচ্ছে জামশেদপুর, এবং পুলিশ কর্তারা এই ছড়িয়ে রয়েছে এই চক্রের জাল। সঙ্গে থাকো। আর শুধু মালদাতে বা উত্তর দিনাজপুরেই যে সীমাবদ্ধ তেমনটা নয়, কারণ হাওড়াতে সেখান থেকেও এই ট্যাব কেলেঙ্কারির অভিযোগ উঠে আসছে। কথা বলবো, দেবব্রত রয়েছে আমাদের সঙ্গে। কি জানা যাচ্ছে দেবব্রত? দেখো পায়েল, আমরা জানতে পাচ্ছি যে হাওড়া জেলাতে 88টি স্কুলের 120 জন ছাত্রছাত্রী, তাদের ক্ষেত্রেও কিন্তু ঠিক একই ঘটনা ঘটেছে, অর্থাৎ তাদের অ্যাকাউন্টে এই ট্যাবের টাকা পড়েনি। তাদের অভিভাবকরা এমনটা জানিয়েছেন এবং স্কুল কর্তৃপক্ষ তারাও সেটা জানিয়েছেন। ইতিমধ্যেই আমরা যেটা জানতে পারছি যে হাওড়ার ডোমজুর, মালিবাঝরা সহ বিভিন্ন থানাতে এফআইআর হয়েছে। হাওড়া পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী তিনি জানিয়েছেন যে এফআইআর হয়েছে এবং অত্যন্ত গুরুত্ব দিয়ে এর তদন্ত শুরু হয়েছে। তার কারণ এই চক্রের জাল কিন্তু বিভিন্ন জায়গাতে ছড়িয়ে রয়েছে, ভিন রাজ্যে ছড়িয়ে রয়েছে এমনটাই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে এই জেলার কেউ জড়িত রয়েছে কিনা সেটাও যেমন খতিয়ে দেখা হচ্ছে, পাশাপাশি অন্য বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে 120 জন ছাত্রছাত্রীর ক্ষেত্রে ঠিক এই ঘটনা ঘটেছে এবং এফআইআর হয়েছে বিভিন্ন থানাতে, এবং হাওড়া সিটি পুলিশ এবং গ্রামীণ পুলিশের আধিকারিকরা গুরুত্ব সহকারে তদন্ত শুরু করেছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।